করোনার কামড়ে কাঁপছে গোটা বিশ্ব। বারবার আন্তর্জাতিক দুনিয়ায় অনেকগুলো প্রশ্ন জাগছে চীনের ভূমিকাকে কেন্দ্র করে। আর এবার মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তেমনই চাঞ্চল্যকর তথ্য যে মধ্য চীনের কমিউনিস্ট পার্টির নেতারা তারা নাকি প্রথম দিকে ঢাক ঢাক গুড়গুড় করেছিলেন, এমনকি বেজিংয়ে তাদের শীর্ষ নেতৃত্বকেও অন্ধকারে রেখে দিয়েছিলেন, এবং যখন এই সম্পর্কে গুরুত্ব দেওয়া হয় ততদিনে হাত থেকে গোটা বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক, ডক্টর অরুণ সিং এবং ডক্টর দীপ্তেন্দ্র সরকার। এবং যখন আমরা গোটা পৃথিবী এই মুহূর্তে ত্রস্ত, তখন চীনের বিরুদ্ধে এই চীনের ভূমিকা নিয়ে যে ক্ষোভ, সেটায় আরও কিছুটা ঘৃতাহুতি করেছে ভাইরাল হওয়া একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একদম এই করোনার আতুর ঘর যে ইউহান, হুবেই প্রদেশের ইউহান, সেখানে রীতিমতো ফুর্তি চলছে, পার্টি চলছে। আমি প্রথমে ডক্টর সিংয়ের কাছেই আসবো। ডক্টর সিং, ডেফিনেটলি এই ভিডিওটা সেটা তো আমাদের সবাইকে একটু করে ভাবাচ্ছে, অত কিছুই না, একটু কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে বলা যেতে পারে। কিন্তু একদম একজন চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে, একজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি থেকে কি মনে হয় আপনার, যে প্রথম দিকে কি লাগাম পরানো যেত যদি চীন আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করতো? দেখুন, এখানে তিনটে খুব ইম্পর্টেন্ট কথা আছে। একটা কথা আছে, যখন নেবার্স হাউসে আগুন লেগে থাকে, দেন ইউ টু আর ইন ডেঞ্জার। প্রথম কথাটা বলি যে COV1 আর COV2, COV1 চায়না থেকেই শুরু হয়েছিল 2002 সালে। 2005 সালে একজন বিখ্যাত ইটালিয়ান মাইক্রোবায়োলজিস্ট, তিনি একটা অদ্ভুত পেপার লিখেছিলেন। পেপারটা পাবলিশড হয়েছিল ইন্টারন্যাশনাল একজন জার্নালে, কারেন্ট মলিকুলার মেডিসিন। তাতে উনি বলছেন, ডক্টর স্ট্যাডলার, যে 2002 যে সার্সটা হয়েছে সেখানে কিন্তু অনেক শিক্ষা আছে। 8,096 people were affected, 26 countries were affected, 5 continents were affected. এবং তখন সার্স জাস্ট লাইক দিস, বাচ্চাদের হচ্ছে না, বড়দের হচ্ছে। ডায়াবেটিস, হাইপারটেনশন বেশি হলে দেখা গেল যে ভাইরাসকে কালচার করে যে রিসেপ্টর দিয়ে কাজ করছে, একই রিসেপ্টর দিয়ে আজকে হচ্ছে, দ্যাট ইজ ACE2 ইনহিবিটার্স। প্রবলেমটা হলো স্টেরয়েড, সমস্ত যা যা আপনি জানেন আজকে দাঁড়িয়ে সবগুলো কিন্তু প্রয়োগ হলো। কিছু লোক মারা গেল, কিছু লোক, অদ্ভুত ছিল সেই পেপারে লেখা আছে 3 জন ইন্ডিয়ানও সাফার করেছিলেন। কোন সালে? ঠিক আজ থেকে 15 বছর আগে পেপারটা পাবলিশ হয়েছে, এবং 18 বছর সমস্ত ক্যান্ডিডেটদের উনি করে লাস্টে একটা কথা উনি লিখেছিলেন, খুব সুন্দর কথা। হয়তো সবাই পৃথিবী ভুলে যাবে, কিন্তু মনে রাখবেন সার্স ফিরে আসবে। যখন ফিরে আসবে তখন আমাদের কিছুই করোনা থাকবে না, কেন ভাইরাসও থাকলো, ব্যাটও থাকলো। 2015-তে তারপরে নেচারের ওই উহানে একটা রিসার্চ চলছে। রিসার্চ কারা করছেন? নেচার হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের একটা সব থেকে প্রতিষ্ঠিত পেপার, এবং সেখানে হেডিংই হচ্ছে এ সার্স লাইক ক্লাস্টার অফ সার্কুলেটিং ব্যাড করোনা ভাইরাস শোয়িং পোটেনশিয়াল ফর হিউম্যান ইমার্জেন্স। একটা লাইন লেখা আছে, এই ভাইরাস থেকে সতর্ক না যদি হন, সারা বিশ্বে কিন্তু এটা ভূমিকম্প এনে দেবে। এবং কথাটা বলছেন যে ইট হ্যাজ আ পোটেনশিয়াল, যে কোনো ওষুধ কাজ করবে না, ভয়ঙ্কর ডেথ হবে, সবকিছু এই পেপারে লেখা আছে। এবং তখন হচ্ছে ব্যাটের ভাইরাসের সঙ্গে যে যে অ্যান্টিজেনটা আছে সেটাকে মিশিয়ে একটা চাইমারিক, বা আপনি দুটো ভাইরাসকে মিশিয়ে দিয়ে যে জিনিসটা তৈরি করা হয়, সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করা হলো। এবং ওরা দেখালো যে SARS-CoV-2, যেটা ব্যাট ভাইরাস থেকে নিয়ে মাউসের মধ্যে কালচার করা হয়েছিল, এইটা কিন্তু মানুষকে যদি এফেক্ট করে, মানুষের অনেক ক্ষতি হবে। তাহলে আমি একটা প্রশ্ন করছি, 2015-তে জানা ছিল, 2002-তে জানা ছিল, 2005-এ তারই একটা ভ্যারাইটি হচ্ছে যে আরব কান্ট্রিজ হয়েছিল। সো ইট ইজ এবং প্রত্যেকটা পেপারে একটি কথা লিখছে যে সার্সের উপরে যদি আপনারা না করেন তাহলে কিন্তু এটা ফিরে আসবে। তাহলে আজকে দাঁড়িয়ে if the whole world did not pay enough attention, then we can't just blame something which has happened in 2019. It is not a magic. It was occurring from 2002, 2005 এর পেপার পরিষ্কার বলছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড, this virus is going to mutate and come back.
So I think it is very, very important যে আজকে I cannot একদমই। get carried away with just a newspaper or WhatsApp news. Scientific acumen আছে এবং আমি প্রত্যেক মানে যারা শ্রোতা আছে তাদের বলবো আপনারা নেচার মেডিসিন ডিসেম্বর 2015 ভলিউম 21 ইস্যু 12 এ পড়ুন। তার আগে যে পেপারটা হচ্ছে SARS আন্ডারস্ট্যান্ডিং দ্য ভাইরাস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রেশনাল থেরাপি কে স্টেডলারের যে পেপারটা 2005 সালে কারেন্ট মলিকুলার মেডিসিনে আছে। বোথ দিস পেপারস আর এক্সেপশনাল পেপারস ইন আমি আন্ডারস্ট্যান্ডিং। আসবো ডক্টর সিং আপনার কাছে, আমি ঠিক এখানেই ডক্টর সরকারের কাছে জানতে চাইবো। ডক্টর সরকার, যে কথা একটু আগেই ডক্টর সিং বলছিলেন, সত্যি সত্যি আমাদের সবার বোধহয় এখন আক্ষেপের বিষয় এটাই যে কেন একটু আগে এটা নিয়ে যথাযথভাবে একটু অ্যাটেনশন দেওয়া গেল না, আমাদের হয়তো সাবধান হওয়ার সুযোগ থেকে থাকতো। একই সঙ্গে যেহেতু আমরা মাঝখানে আমরা যদি দেখি যে জানুয়ারির শুরুতে করোনার প্রকোপ সম্পর্কে জানতে পারলো চীন এবং লকডাউনটা তাদের শুরু হলো, অর্থাৎ একটা যথাযথ ব্যবস্থা সেটা শুরু হলো জানুয়ারির 25 তারিখে। মাঝখানে 3 সপ্তাহেরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন আওয়ার বেরিয়ে গেল। সেই সময়টায় যদি লাগাম পরানো যেত তাহলে কি অন্তত এই বিশ্বব্যাপী অতিমারি সেটাকে আমরা এড়াতে পারতাম? হ্যাঁ, প্রথমে বলি যে এটাকে একটা জায়গায় এটাকে বলছে চেরনোবিল ফেনোমেনন। চেরনোবিল ফেনোমেনন মানে একটা লোকাল বডি সবসময় একটা অঘটন ঘটলে তার বৃহত্তর বডিকে খবরটা দিতে একটু দেরি করে। যেরকম একটা অগ্নিকাণ্ডে আমরা দেখি একটা 4টে লোক ভাবে যে আমি ব্যাপারটাকে সামলে ফেলবো, তারপরে এটা আউট অফ প্রপোর্শন হতে থাকে। সুতরাং এইটা বলবো না যে সায়েন্টিফিক এভিডেন্স জেনারেট করতে দেরি হয়েছে, কারণ দেখুন ওরা প্রথম ডিসেম্বর মাসে অনেকগুলো আননোন নিউমোনিয়া দেখেছে। আমাদের দেশে হলে হয়তো আনডিটেক্টেড হয়ে প্যান্ডেমিক হয়ে অনেক লোক মারা যেত, তারপরে কিছুই হতো না। ডিসেম্বর 26-এ ওরা প্রথম ডেজিগনেট করেছে ডেথ। 6 জানুয়ারি ভাইরাল সিকোয়েন্স ঠিক হয়েছে। 9 জানুয়ারি WHO আপলোড করেছে এবং 10 জানুয়ারি একসাথে 4টে কোম্পানি ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করেছে টু WHO উইথ দ্য ভাইরাল সিকোয়েন্স। আর 23শে জানুয়ারি গিয়ে ওরা লকডাউন ইমপ্লিমেন্ট করেছে। এই যে গ্যাপ পিরিয়ডে একটা জিনিস হতে পারে যে উহানের লোকাল অথরিটিটা ভেবেছিল যে এটা হয়তো একটা সাময়িক ছোট্ট একটা এপিডেমিক একটা শহরের মধ্যে হয়তো আমরা সামলাতে পারবো। এখন যা এভিডেন্স পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে তারা হয়তো বেজিংকে ইনফরমেশনটা অতটা দেয়নি বা যতটা গুরুত্ব দিয়ে দেওয়ার কথা হয়তো ততটা গুরুত্ব দিয়ে যায়নি। যখন এটা পৌঁছেছে অর্থাৎ ভাইরাল সিকোয়েন্স 7 জানুয়ারি ডিটেক্টেড হওয়া থেকে 23শে জানুয়ারি, এই যে মাঝখানে 17 দিন, হয়তো আরো কিছুদিন আগে ইমপ্লিমেন্ট করতে পারলে আরো একটু কমতো, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটটা কমতো। কিন্তু প্যারালালি যদি দেখেন দেখবেন পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু একটা কমপ্লেসেন্সিতে ভুগেছে। আজকে যে দেশটা সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাদের অনেক আগে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করা উচিত ছিল। এবং আপনি যদি দেখেন তাহলে আমেরিকান ইন্টেলিজেন্স থেকে অ্যান্টোনিও ফসি পর্যন্ত দেয়ার ওয়ার মাল্টিপল রেকমেন্ডেশনস গিভেন টু দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং অ্যাজ আর্লি অ্যাজ এন্ড অফ ডিসেম্বর এন্ড অফ ফেব্রুয়ারিতে লকডাউন রেকমেন্ড করা ছিল, বাট সেটা শোনা হয়নি। সুতরাং আমার মনে হয়েছে অরুণদা যে কথাটা বললেন ভাইরাসটা নিয়ে নয়, ভাইরাসটা কতটা খারাপ হতে পারে সে ব্যাপারেও পৃথিবী একটা কমপ্লেসেন্সিতে ভুগেছে। একেবারে আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। ডক্টর সরকার, ডক্টর সিং আমাদের সঙ্গে থাকুন এবং এর পাশাপাশি একদিকে ভ্যাকসিনের দিকে আমরা তাকিয়ে রয়েছি আর একদিকে বিশেষজ্ঞরাই যে শব্দটার সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন সেটা হচ্ছে শব্দ বন্ধর সঙ্গে হার্ড ইমিউনিটি। সেই হার্ড ইমিউনিটির দিকে আমাদের দেশ কি এগোচ্ছে? দিল্লির সেরো সার্ভেতে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতির পর। ফিরছি, দেখতে থাকুন 8টায় সেরা। করোনায় কি হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে দেশ? আশার কথা শোনালো দিল্লির স্বাস্থ্য দফতর। দিল্লিতে 1/3 মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। সেরো সার্ভেতে অংশ নেওয়া 29.1% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি মিলেছে, জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। জুলাইয়ে প্রথম সেরো সমীক্ষায় 23.5% মানুষের দেহে করোনা অ্যান্টিবডি মেলে, যার মানে দাঁড়াচ্ছে সংক্রমিতের সংখ্যা বাড়লেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় তারা সেরেও উঠছেন।
আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক, ডক্টর অরুণ সিং এবং ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আমি ডক্টর সিং এর কাছে যাব। ডক্টর সিং, দিল্লির সেরো সার্ভের যে তথ্য উঠে আসছে যে 1/3 মানুষ প্রায় তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এটা কতটা আশার কথা আমরা বলতে পারি? সত্যি সত্যি কি হার্ড ইমিউনিটির দিকে এগোনোর একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দেখুন, ভ্যাকসিন দিয়ে ইমিউনিটি আসুক আর হার্ড ইমিউনিটি দিয়েই আসুক, ইমিউনিটি না আসলে এই ভাইরাসের মোকাবিলা আমরা করতে পারবো না। সো in absence of a vaccine, herd immunity is the only choice people have. এবং হার্ড ইমিউনিটি মানেটা কি? ধরুন আমি হলাম, এবং এখানে একটা কন্ট্রাডিকশন আছে, আমি হলাম, আমি খুব নিজেকে আইসোলেট করে নিলাম, কাউকে ইনফেক্ট করলাম না, তাহলে ভাইরাসটা আমার সঙ্গেই থাকলো, কিন্তু ভাইরাস আমার শরীর ছেড়ে আরেকটা নতুন যতক্ষণ সেলে ঢুকবে না ততক্ষণ ইট ক্যানট রিমেন অ্যাক্টিভ। ভাইরাসের প্রবলেম হচ্ছে ভাইরাস ইজ নন লিভিং ওয়েন ইট ইজ আউটসাইড এ হিউম্যান বডি। মানুষের শরীরের বাইরে, কোনো সেলের বাইরে ও বাঁচতে পারে না, ইট হ্যাজ টু এন্টার। তো যে মোমেন্টে সে আমি সেরে যাচ্ছি, আমার অ্যান্টিবডিজ ওকে কিওর করে দিচ্ছে, এরপরে ভাইরাসকে আরেকটা জায়গায়। এবার হার্ড ইমিউনিটিতে কি হচ্ছে, যে যেটা অদ্ভুত দেখা গেল ইভেন বম্বে স্টাডিতে, যে যারা স্লাম এরিয়াজে থাকছে তাদের একটা বিশাল অংশে মানুষের হার্ড ইমিউনিটি হচ্ছে, এন্ড দে ওয়ার নেভার সিমটোম্যাটিক। মানে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনাদের জ্বর হয়েছে, এটা হয়েছে, তারা জানেও না যে কোভিড হয়েছে, মোস্ট লাইকলি তারা এসিমটোম্যাটিক এবং তাদের হার্ড ইমিউনিটি হয়ে গেছে। আবার যখন তারা ফ্ল্যাট কালচারে গিয়ে হচ্ছে যে জিজ্ঞেস করলো যারা ফ্ল্যাটে থাকেন যে আপনাদের হচ্ছে, তো প্রথম কথা হার্ড ইমিউনিটি কম হয়েছে, এবং যাদের হয়েছে দে অলরেডি হ্যাড আ সাফারিং, মানে তারা অ্যাক্টিভ সিমটোম্যাটিক সিওভি ভাইরাসে ইনফেকশন, কোভিড ভাইরাসে ইনফেকশন হয়েছিল। অর্থাৎ হচ্ছে যে আমরা চাই বা না চাই, হার্ড ইমিউনিটি হয়ে গেলে ডেফিনেটলি অন্তত এই স্ট্রেনের CoV2 ভাইরাসের শেষ হবে, যেভাবে CoV1 100 দিনের পরে শেষ হয়েছিল, দ্যাট ওয়াজ অলসো এ পার্ট অফ হার্ড ইমিউনিটি। আমি ডক্টর সরকারের কাছে এখানেই আসবো যে ডক্টর সরকার, দিল্লিতে আমরা প্রথম দফায় দেখেছিলাম 23.5% কাছাকাছি মানুষের শরীরে এই অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন জি সেটা পাওয়া গিয়েছিল, তৈরি হয়েছে, এমনটা উঠে এসেছিল। এখন দেখা যাচ্ছে সেটা প্রায় 29%-এর সামান্য বেশি, 29.1% হয়ে গেছে। পুনেতে 5টা ওয়ার্ডে সেরো সার্ভে করে দেখা গেছে সেখানে 50%-এর ওপর সেখানে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। ধারাভির কথা একটু আগেই বলছিলেন ডক্টর সিং, ধারাভিতে দেখা গেছে যে 50%-এর ওপর। কিন্তু আমি শুধু জানার চেষ্টা করবো যে এগুলো কি খুব স্থানীয়ভাবে, নাকি এ থেকে মোটামুটি একটা ট্রেন্ড বোঝা যেতে পারে? দেখুন, যদি ভ্যাকসিন না আসে তাহলে যেটা হবে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশকে লাল হতে হবে, তারপর অরেঞ্জ হতে হবে, তারপরে গ্রিন হতে হবে। এর বাইরে কোনো রাস্তা নেই। তার কারণ হার্ড ইমিউনিটি একটা স্ট্র্যাটেজি নয়, ওটা একটা অস্ত্র নয়, কিন্তু ওটা একটা ফিনোমেনন, ওটা ঘটবেই। স্প্যানিশ ফ্লুতেও ঘটেছিল, SARS-CoV-1-এও ঘটেছিল, এটা ঘটতে বাধ্য, আপনি চান আপনি না চান। কিন্তু আমাদের হাতে যেহেতু ভ্যাকসিন আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটা খুব স্ট্রং, আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দিল্লিতেই যদি আপনি এবার দেখেন, এই হার্ড ইমিউনিটি বা সেরো সার্ভের রিপোর্টটা কিন্তু হেটেরোজেনাস। অর্থাৎ দিল্লির একটা জায়গায় যেখানে 40-50% আর একটা জায়গায় 16%। আপনি কলকাতার লাস্ট ডেটা যদি দেখেন, কলকাতায় 15%, অথচ পুরুলিয়া বা আপনি যদি পশ্চিম মিদনাপুর দেখেন সেখানে কিন্তু 1%। অর্থাৎ আমাকে যদি একটা বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড সেট করতে হয় যে 40% অফ দ্য পপুলেশন বা 30% অফ দ্য পপুলেশন হ্যাজ টু বি ইনফেক্টেড টু অ্যাটেন হার্ড ইমিউনিটি, তাহলে কলকাতার ক্ষেত্রে সেটা হয়তো 3-4% বা অলরেডি টাচ করে ফেলেছে, কিন্তু পুরুলিয়াকে এখনো 19% লাগবে। সুতরাং যেই মুহূর্তে আপনি ইন্টারজোনাল মুভমেন্টটাকে খুলে দেবেন, সামগ্রিকভাবে আবার কেস বাড়তে শুরু করবে, এটাই স্বাভাবিক হওয়ার কথা। সুতরাং জেনেরিক ওয়েতে ভারতবর্ষে হার্ড ইমিউনিটি এসে গেছে বা পৃথিবীতে হার্ড ইমিউনিটি এসে গেছে এটা আমরা বলতে পারবো না, এটা স্থানীয়ভাবে এসছে। আর একটা জিনিস বুঝতে হবে যে আমরা SARS-CoV-1 এর থেকে যদি দেখি তাহলে আমরা একরকম ভাবতে পারি, কিন্তু এই যে হার্ড ইমিউনিটিটা এটা কতদিন স্থায়িত্ব লাভ করবে সেটা নিয়ে একটা সংশয় আছে। তার কারণ IgG যেটা, সেটা 3 থেকে 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারে। আর একটা জিনিস হার্ড ইমিউনিটি দেয় সেটা হচ্ছে টি সেল।
এটা নিয়ে একমাত্র একটাই পাবলিকেশন জার্মানি থেকে হয়েছে, হয়নি, পিয়ার রিভিউড স্টেজে আছে, যেখানে দেখাচ্ছে 35% মানুষ টি সেল ইমিউনিটি ডেভেলপ করছে। যদি এরম হতো যে যতটা পার্সপেক্টিভে আইজিজি আসছে ততটা পার্সপেক্টিভেই টি সেল ইমিউনিটি আসছে, তাহলে আমরা আরো স্ট্রংলি বলতে পারতাম যে হার্ড ইমিউনিটিটা এসছে এটা এখন 1-1.5 বছর থাকবে। কিন্তু যেহেতু আমরা টি সেল সার্ভে এখনো করিনি, শুধু সেরো সার্ভের ভিত্তিতে বলছি, আমাদের দুটো এন্ড পয়েন্ট দাঁড়াচ্ছে, কনক্লুডিং পয়েন্ট। একটা, এটা স্থানীয়, এটা জেনেরিক নয়। আর দ্বিতীয়ত আমরা কি বলবো, এটা সাময়িক, এটা পার্মানেন্ট হতেও পারে, নাও হতে পারে। আমি খুব সংক্ষেপে ডক্টর সিং এর কাছে এখানেই আসবো যে যেহেতু এখন অবধি আমরা দেখছি গ্রাফ ঊর্ধ্বমুখী, আজকেও প্রায় রেকর্ড সংক্রমণ গত 24 ঘন্টায় আমরা দেখেছি ডক্টর সিং, এই সেরো সার্ভে একটু আমরা সাধারণ মানুষ হিসেবে একটু বোঝার চেষ্টা করব যে সেরো সার্ভেটা তো এই মহামারী সংক্রান্ত বিষয় একটা আভাস পাওয়ার জন্য জরুরি, নাকি কন্টেনমেন্টের ক্ষেত্রেও কোনোভাবে এর থেকে উঠে আসা তথ্য সেটাকে কাজে লাগানো যায়? খুব ভালো কথা বলেছেন যে বেসিকলি সাধারণ মানুষের এটা বুঝতে হবে যে আমার কোভিড হয়েছে কি না, বা আমি হচ্ছে যে সেটা হচ্ছে যে এই আইজিজি আইজিএম করে কোনো লাভ নেই। সেখানে কিন্তু এখনো গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আরটিপিসিআর। কিন্তু একটা কমিউনিটিতে, একটা এলাকাতে কত লোক ইনফেক্টেড হয়ে গেল আমাকে যদি প্রেডিক্ট করতে হয়, প্রথম কথাটা একটা একটা কথা বলে নি, উই ডু নট নো যে কত পার্সেন্ট মানুষ হয়ে গেলে প্রত্যেকটা ভাইরাসে হার্ড ইমিউনিটি আলাদা একটা অঙ্ক থাকে। এখনো পৃথিবী জানেনি যে ইন কেস অফ সিওভি2 কত পার্সেন্ট মানুষের এফেক্টেড হয়ে গেলে আর ইনফেকশন বাড়বে না, প্রোভাইডেড এই ভাইরাস এমন কিছু মিউটেট করেনি সেটা। দ্যাট আনসার উই ডু নট হ্যাভ। তো দ্যাট আনসার যে 50% হয়ে গেলে আর বাড়বে না 60, কিন্তু একটা কথা সাধারণভাবে বলা যায়, যদি কোনো অঞ্চলে আমি দেখি যে 50 to 60% আছে, তার মানে দে হ্যাভ, সেখানে কিন্তু বাড়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কম। কিন্তু কোথাও যদি দেখা যায় যে 2% 3% হয়েছে, তাহলে আমি বলবো যে এই অঞ্চলটা কিন্তু ইট ইজ আ পোটেনশিয়াল। আমি যদি অ্যালাউ করি, ধরুন কলকাতা থেকে লোকে পুরুলিয়া যাবে, তাহলে কিন্তু ইট উইল ডেফিনেটলি ক্যান ইনক্রিজ ইট। এই হেল্পটা আমাদের দেয়। বা কোনো জায়গায় আপনি মেলা লাগলো, এটা লাগলো, অনেকগুলো মানুষ একসঙ্গে হলেন, আপনার যদি হার্ড ইমিউনিটিটা বোঝা যায়, দেন ইট টেলস ইউ দ্যাট দ্য ভাইরাস স্প্রেডটা কেমন হয়েছে। বাট ফর আ ইন্ডিভিজুয়াল কেস, আমি কোভিড পজিটিভ কি না, দ্যাট ক্যানট বি ডিক্লেয়ার্ড বাই আ হার্ড ইমিউনিটি। আমি খুব সংক্ষেপে ডক্টর সরকারের কাছে এই প্রসঙ্গে আসবো যে ডক্টর সরকার, সেক্ষেত্রে হার্ড ইমিউনিটির দিকে তাকিয়ে থাকার মতো পরিস্থিতি কতটা রয়েছে, নাকি এই মুহূর্তে ভ্যাকসিনটাই একমাত্র কাঙ্ক্ষিত বিষয়, বিশেষ করে আমাদের মতো এরকম জনবহুল একটা দেশে যেখানে হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে গেলে অনেক বেশি মাসুল দেওয়ার আশঙ্কা? আপনি যদি এমনি তথ্যর দিকে দেখান, ভারতবর্ষ 55,000 থেকে 64,000 কেস পার ডে হচ্ছে। এটা দেখবেন দিল্লিতে কম হচ্ছে, কিন্তু যে রাজ্যগুলোতে কম হচ্ছিল তাদের বাড়ছে, অর্থাৎ টোটাল সংখ্যাটা একই থাকছে, একটাতে কমছে তো আর একটাতে বাড়ছে। সুতরাং আধুনিক যুগে যেহেতু এর কেস ফেটালিটি 1%-এর কাছাকাছি, আধুনিক যুগে ভ্যাকসিন দিয়ে যদি আমি কভার করতে পারি তাহলে নাম্বার অফ ডেথ অনেক কম হবে। সুতরাং আমরা সবসময় চাইবো ভ্যাকসিন প্রিভেন্টেবল ডেথই হোক, মানে আমরা যদি ভ্যাকসিন দিতে পারি তাহলে আমরা তো একটা লোককে প্রেডিক্টেবল ওয়েতে ইমিউনিটি দিতে পারবো, আর একটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, মানে কিছু আসিমটোম্যাটিক থাকবে, কিছু সিমটোম্যাটিক হবে, কিছু লোক ভেন্টিলেটরে যাবে, কিছু লোকের মৃত্যু ঘটবে। সুতরাং কন্ট্রোল ওয়েতে ইমিউনিটি দেওয়াই হচ্ছে ভ্যাকসিনেশন, আর আনকন্ট্রোল ওয়েতে একটা পপুলেশনকে ইমিউনিটি দেওয়া হচ্ছে হার্ড ইমিউনিটি। তবে ভ্যাকসিন দিলে, ধন্যবাদ ডক্টর সিং, ধন্যবাদ আপনাকেও। আপাতত আমাদের তাকিয়ে থাকতে হবে ভ্যাকসিন কবে আসছে সেদিকে, আমরা সবাই তাকিয়ে রয়েছি, এবং এর পাশাপাশি হার্ড ইমিউনিটি সত্যি ডেভেলপ করছে কিনা এখনো অবধি যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা খুবই স্থানীয়, আরও বিস্তারিতভাবে আরও ব্যাপ্তি এর দেখা যায় কিনা সেগুলো নিশ্চয়ই ভবিষ্যতের যে গবেষণা তার থেকে উত্তর মিলতে পারে। আপাতত একটা ছোট্ট বিরতির পর ফিরছি 8টায় সেরায়। সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে সিবিআই আজকে তার প্রথম দিন, ছোট্ট বিরতির পর ফিরবো, দেখতে থাকুন 8টায় সেরা।
সুশান্ত কেসের তদন্ত করতে সিবিআই পৌঁছলো মুম্বাই। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে গেল 15 জনের দল। মুম্বাইয়ে থাকবে 10 দিন। মুম্বাই পুলিশের কাছ থেকে আজই সব নথি নেবে সিবিআই। বিশেষভাবে পরীক্ষা করা হবে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস। সুশান্তের ফোন, ল্যাপটপ, ট্যাব সব এবার সিবিআই স্ক্যানারের তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে মুম্বাই পুলিশের 2 শীর্ষ কর্তার সঙ্গে দেখা করবেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, মুম্বাই পুলিশের কমিশনার পরমবীর সিং দহিয়া এবং ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ত্রিমুখের সঙ্গে আলাদা করে কথা বলবে সিবিআই। এদিকে সিবিআই টিম মুম্বাইয়ে পৌঁছানোর ঠিক আগে পরমবীর সিং দহিয়া দেখা করেন মুম্বাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে। মুম্বাই এসিপি জানান, সিবিআইকে সব রকম সহযোগিতা করবে মুম্বাই পুলিশ। Sir, will you cooperate with CBI, sir? Of course, we'll cooperate with you. আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রোগ্রামিং হেড শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। শর্মিষ্ঠা, পরমবীর সিং দহিয়া তিনি বলেন সমস্ত রকম সহযোগিতা করা হবে, কিন্তু আজকেই যদি আমরা দেখে থাকি যে শিবসেনা মুখপাত্র সামনায় যেভাবে সিবিআই তদন্তের বিষয়টাকে নিয়ে তোপ দাগা হয়েছে, আসলে সিবিআই এর জন্য কি খুব একদম বেড অফ রোজেস অপেক্ষা করছে এটা বলা যেতে পারে? বেড অফ রোসেস না হলেও এখন যে পরিস্থিতিটাতে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ সিবিআই টিম কিন্তু এয়ারপোর্টে পৌঁছে প্রথম যে কথাটা বলেছেন যে তারা মুম্বাই পুলিশের কাছে সব রকমের সহযোগিতারই আশা করছেন এবং পরমবীর সিং দহিয়া জানিয়েছেন তারা সিবিআইকে সহযোগিতা করবেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মৌপিয়া আমি এখানে তোমায় জানাতে চাই, সেটা হচ্ছে যে ময়না তদন্তের রিপোর্টটাই কিন্তু এখন মনে হচ্ছে সব থেকে বড় ট্রাম্প কার্ড। কারণ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অন্যতম বড় আধিকারিক সুধীর গুপ্তা এই এসআইটির সঙ্গে, অর্থাৎ সিবিআই এর এসআইটির সঙ্গে যুক্ত হয়েছেন। কে সুধীর গুপ্তা? যিনি সিনাবড়া হত্যাকাণ্ড, সুনন্দা পুষ্কর হত্যাকাণ্ডের ফরেন্সিকের কাজ করেছেন। ফলে ময়না তদন্তের রিপোর্ট এবং কুপার হাসপাতালের যে ভূমিকা, সেটা কিন্তু সব থেকে বড় আকারে এই মুহূর্তে দেখা যাচ্ছে। মৌপিয়া। শর্মিষ্ঠা, ধন্যবাদ। শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আপাতত 8টায় সেটা এখানেই শেষ করছি।